স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। এবার জানাবো খবরের বিস্তারিত। বিকাল 4টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ডক্টর মামুন আহমেদ পদত্যাগ সহ 6 দফা দাবি মানা না হলে কঠোর কর্মসূচির আলটিমেটাম দিয়েছেন 7 কলেজের শিক্ষার্থীরা। জনদুর্ভোগের কথা বিবেচনা করে রাজধানীর 7 পয়েন্টের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনকারীরা। দুপুরে ঢাকা কলেজের সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়। এ সময় অভিযোগ করা হয়, রবিবার রাতে পুলিশের আচরণ ছিল পক্ষপাতমূলক, আক্রমণ ছিল ছাত্রলীগের কায়দায়। শিক্ষার্থীদের উপর আক্রমণকারীদের বিচার দাবি করা হয় সংবাদ সম্মেলনে। 24 ঘন্টার মধ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করার দাবিও তাদের। ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবের উপরে যেভাবে নির্মম, যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে পুলিশ যেভাবে হামলা করত, ঠিক সেম কায়দায় হামলা হয়েছে। আগামী 4 ঘন্টার ভিতরে এই হামলাকারীদেরকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে 7 কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে 24 ঘন্টার মধ্যে বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। বেলা 12:30টায় উপাচার্যের কার্যালয়ের সভাকক্ষে সভা শুরু হয়। সভায় উপাচার্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 2 উপ উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর ও সহকারী প্রক্টররা উপস্থিত আছেন। সভায় অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হচ্ছে। চলমান সংকট নিরসনে সভা থেকে সিদ্ধান্ত আসতে পারে। আলোচনার মাধ্যমে 7 কলেজের শিক্ষার্থীদের দাবি সমাধান করা হবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন উপদেষ্টা জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে পদক্ষেপ নেবে সরকার। অন্যদিকে ডিএমপি কমিশনার বলেছেন, 2 পক্ষের শিক্ষার্থীদের সাংঘর্ষিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেই রবিবার রাতে টিয়ার শেল আর সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছিল। এটা শিক্ষা মন্ত্রণালয়ের সাবজেক্ট, বাট যেহেতু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন চলে আসলে আমরা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইনভলভ হয়ে যাই। তো বাট একটা ছোটোখাটো একটা ঘটনা নিয়েই কিন্তু এই ঘটনাটা সূত্রপাত। তা আমার মনে হয় এটা আলোচনার মাধ্যমে এইটা সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে। আর এই ক্ষেত্রে সবারই আমাদের একটু ধৈর্য ধরতে হবে, এবং যদি আমরা অধৈর্য হয়ে যাই তো কিন্তু কোনো কিছুরই কিন্তু সমস্যার সমাধান হবে না। এগুলি তো অনাকাঙ্ক্ষিত, এগুলি অ্যাভয়েড করার জন্য আমাদেরকে আরো বেশি উদ্যোগ নেওয়ার আমরা চেষ্টা করব। যা করলে এটা রিজলভ হবে সেটা করার চেষ্টা করব। আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলেন, ওনার মিটিং এর সিদ্ধান্ত আছে। পুলিশ কোনো লেথাল কোনো কিছু ব্যবহার করে নাই। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমি মনে করি যথেষ্ট ধৈর্য সহকারে গতকাল সারা রাত তাদেরকে শান্তিপূর্ণভাবে 2 দিকে অবস্থান করতে রাখতে সক্ষম হয়েছে। পরিস্থিতি অত্যন্ত ধৈর্য সহকারে সামাল দিচ্ছি, ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না, এবং আজকে হয়তো একটা সমাধান হয়েও যাবে ইনশাল্লাহ। প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা না দেওয়া পর্যন্ত অবস্থান ধর্মঘট চালিয়ে যাবেন আন্দোলনকারী শিক্ষকরা। একই সাথে শিক্ষকদের উপর পুলিশের হামলার প্রতিবাদ আর ঘটনার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার জবাবদিহিতা নিশ্চিত করার দাবি তাদের। চাকরি জাতীয়করণের দাবি জানিয়ে 9ম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। প্লেকার্ড হাতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে হুঁশিয়ারি তাদের। একই সাথে শিক্ষকদের উপর পুলিশের হামলার প্রতিবাদ আর ঘটনার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার জবাবদিহিতা নিশ্চিত করার দাবিও তাদের। রবিবার নারী ও বয়স্ক শিক্ষকদের উপর পুলিশের আগ্রাসী আচরণের তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান আন্দোলনকারীরা। ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ বন্ধের দাবিও করেন আন্দোলনরত শিক্ষকরা। সরকার আমাদের ইবতেদায়ী নামে বই ছাপা, অথচ আমাদের কোনো বেতন ভাতা নাই। এর জন্য আমরা আন্দোলন করতে আসছি। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে জাতীয়করণের প্রস্তাব দিয়েছে প্রধান উপদেষ্টা কার্যালয়ের চিঠির আলোকে। অতএব আমরা সেটাই ওসির বাস্তবায়ন চাই। নৈতিক দায়িত্ব থেকে সিদ্ধান্ত গ্রহণ করে অনতিবিলম্বে 24 ঘন্টার মধ্যে আপনারা জাতীয়করণ ঘোষণা করবেন। ভোটের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে সশস্ত্র বাহিনীর সদস্যদেরও সংযুক্ত করা গেলে আস্থা বাড়বে, এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ভোটে নিরাপত্তায় বিএনসিসি সদস্যদেরকেও সংযুক্ত করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে। সকালে নীলফামারীতে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। যখন আমরা হাসি মুখে উৎসবমুখর পরিবেশে
নিজের ভোট নিজের মতো করে কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়া এসে দিতে পারবো, এটা হতে পারে আমাদের সত্যিকার অর্থে অধিকার আদায়ের পথে আমরা সফল হব। প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসা ও ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত সহ 10 দফা যৌথ সিদ্ধান্তে একমত হয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। দুপুরে পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক শেষে এই কথা জানান বিএনপি মহাসচিব ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। এর আগে পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিলেন দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। ঘণ্টা খানেক রুদ্ধদ্বার বৈঠকে নির্বাচন সহ রাজনীতির বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে নানা বিষয়ে আলোচনা হয়। দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনীয় টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। নির্বাচনের জন্য প্রায় 4000 কোটি টাকায় কেনা ইভিএম মেশিন অকার্যকর। অভিযানে এমন তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ ঘটনায় অনুসন্ধানে নামছে রাষ্ট্রীয় দুর্নীতি দমনকারী সংস্থাটি। রবিবার দুদকের একটি টিম নির্বাচন কমিশনে অভিযান চালায়। অভিযানে গিয়ে দুদক তথ্য পায় 2018 সালে 3825 কোটি 34 লাখ টাকার ইলেকট্রনিক ভোটিং মেশিন অর্থাৎ ইভিএম কিনেছিল তৎকালীন নির্বাচন কমিশন। কে এম নুরুল হুদা নেতৃত্বাধীন কমিশনের কেনা মেশিন ছিল অত্যন্ত নিম্নমানের। ওই সময় 1.5 লাখ ইভিএম ক্রয় করে ইসি এবং সেখানে প্রতিটি ইভিএম কিনতে খরচ হয় 2,35,000 টাকা। মেশিনগুলো জীবনকাল কমপক্ষে 10 বছর ধরা হলেও 5 বছরের মাথায় নষ্ট হয়ে অবস্থায় পড়ে আছে বেশিরভাগ যন্ত্র। বর্তমানে 1.5 লাখের মধ্যে 1 লাখের বেশি ইভিএম নষ্ট। এতে রাষ্ট্রের ক্ষতি হয়েছে প্রায় 2,500 কোটি টাকা। ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। সকালে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনাইদের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করা হয়। 1000 টাকার বন্ডে জামিন দেওয়া হয় ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা শামসুন নাহার পরিমণিকে। সকাল 10টায় পরিমণি আদালতে এসে আত্মসমর্পণ করেন। সোয়া 10টায় তার আইনজীবী জামিন আবেদন করেন। একই আদালত রবিবারে পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। দর্শক, নিজ কার্যালয়ে সভাকক্ষে অধিভুক্ত সরকারি 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই ক্ষমা প্রার্থী যে আপনারা বেশ কিছু সময় অপেক্ষা করেছেন। আপনারা সবসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগী হিসেবে কাজ করেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই সভাটি আপনারা জানেন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এটার আমাদের সম্মানিত 7 কলেজের অধ্যক্ষবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা একসাথে আজকে বসেছিলাম। আমাদের দীর্ঘ সভা হয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হয়েছে। আমরা এই মুহূর্তে সিদ্ধান্তগুলো আপনাদেরকে লিখিত আকারে উপস্থাপন করব যাতে আপনাদের রেকর্ডিংয়ে সুবিধা হয় এবং আমারও যেন ভুল না হয়, কারণ সিদ্ধান্তগুলো মৌলিক গুরুত্ব আছে এবং এগুলো আমাদেরকে বাস্তবায়নের পথে অতি দ্রুত কাজ শুরু করতে চাই। আপনাদের সবার সহযোগিতা কাম্য। বাকি অংশটুকু আমি একটু পড়ে শোনাচ্ছি যাতে আপনাদের রেকর্ডিং এবং আমারও বলতে সহজ হয়। প্রশ্ন নিচ্ছেন, এটা বলবেন। আমি বক্তব্যটি লিখিত আকারে আছে এবং সেটি আমি উপস্থাপন করব এবং আপনাদেরকে লিখিত বক্তব্যের কপিও দেয়া হবে যাতে আপনাদের তথ্যের কোনো অসুবিধা না হয়। এই মুহূর্তে আমাদের এই বক্তব্যের বাইরে আর নতুন করে কিছু বলার সুযোগ নেই এবং এই ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি কম্প্রিহেন্সিভলি এই বক্তব্যটি লিখিত আকারে দিতে যাতে আপনাদের সুবিধা হয় এবং সেজন্য আমরা কোনো প্রশ্ন হয়তো এই মুহূর্তে আর নেব না, কিন্তু বক্তব্যের পরে যে কোনো সময় যদি আমরা মনে করি যে সামনে উদ্ভূত পরিস্থিতিতে
আপনাদের সাথে পরামর্শ দরকার কিংবা আরো হালনাগাদ তথ্য দরকার সেটি তখন আমরা করব। তবে এই মুহূর্তে আমাদের লিখিত বক্তব্যের বাইরে নতুন কোনো আমাদের আর বক্তব্য নেই দেখে প্রশ্ন হয়তো আমরা নিচ্ছি না। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিভুক্ত সরকারি 7 কলেজ বিষয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ইতিমধ্যেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং সকল মহলকে ধৈর্য ধারণ, সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের প্রতিও আহ্বান জানানো হয়েছে। আজকে 12:30 12:30 আজকে 27 জানুয়ারি সোমবার অধিভুক্ত সরকারি 7 কলেজের সম্মানিত অধ্যক্ষগণের সাথে উপাচার্য অর্থাৎ আমার সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অতি জরুরি একটি সভা অনুষ্ঠিত হয় উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবং সভায় সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা করে আমরা নিম্নলিখিত সিদ্ধান্তগুলো গ্রহণ করেছি। দর্শক, সংবাদ এই ছিল, এখনকার মতো সঙ্গে থাকুন।